আসসালামু আলাইকুম। অডিও বুক বাংলা বাই জয়নাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দ্য স্টোরি অফ ফেসবুক। বইটির লেখক হচ্ছেন সারা গিলবার্ট এবং অনুবাদ করছেন মোহাম্মদ আব্দুল লতিফ। তুমি কি জানো কিভাবে জাকারবার্গ 2008 সালে বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হয়েছিলেন? ফেব্রুয়ারি 2004 সাল। মার্ক জাকারবার্গ হার্ভার্ডের একজন কম্পিউটার সায়েন্সের ছাত্র। তার ডর্ম রুমে কয়েকজন বন্ধুকে নিয়ে শুরু করেন সারা বিশ্বের সবচেয়ে পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেসবুক। দ্বিতীয় বর্ষ পরেই তিনি হার্ভার্ড ছেড়ে দিয়ে তার ওয়েবসাইট ফোকাস করা শুরু করেন, যার ব্যবহারকারীদের সংখ্যা 250 মিলিয়নের চেয়ে বেশি হয়ে পড়ে, যা জাকারবার্গকে বিলিয়নিয়ার বানিয়ে দেয়। দি টাইম ম্যাগাজিন তাকে 2010 সালে ম্যান অব দ্য ইয়ার ঘোষণা করেছে। আমরা ফেসবুকের উৎপত্তি ও তার নেতৃত্বের গল্পটি নিয়ে এসেছি, যা কমিউনিকেশন এবং সোশ্যাল নেটওয়ার্কের নতুন অর্থ দিয়েছে। কলেজ কালেকশন। মার্ক জাকারবার্গ 2002 সালে হার্ভার্ড ইউনিভার্সিটিতে একজন কম্পিউটার হুইজের রেপুটেশন নিয়ে পৌঁছালেন। 10 বছর বয়স থেকেই তিনি প্রোগ্রামিংয়ের কোড লেখা শুরু করেন। তখন তিনি তার প্যারেন্টসের কম্পিউটারের খেলার জন্য গেম তৈরি করেন। হাই স্কুলে তিনি তার এক বন্ধুর সঙ্গে মিলে একটি সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করেন। এই প্রোগ্রাম শ্রোতাদের অগ্রাধিকার অনুযায়ী মিউজিকের প্লেলিস্ট সাজিয়ে দিত। মাইক্রোসফট এই টেকনোলজির জন্য প্রায় $1 বিলিয়ন অফার করে বলে শোনা যায়, কিন্তু জাকারবার্গ ও তার বন্ধু অফারটি ফিরিয়ে দেন। এই ঘটনাটি তখন হার্ভার্ড ক্যামব্রিজের ম্যাসাচুসেটস ক্যাম্পাসে প্রায় সবার মুখে মুখে ছিল। কম্পিউটার সায়েন্সে মেজর নেওয়া জাকারবার্গ ধনী হওয়ার জন্য প্রোগ্রামের আগ্রহী ছিলেন না, এটি ছিল তার ছবি। এটি এমন একটি যা গিফটেড তরুণদের মধ্যে স্বাভাবিকভাবে চলে এসেছিল। ক্যাম্পাসে তার এই প্রতিভায় সবাই আকৃষ্ট ছিল। একজন দ্বিতীয় বর্ষের ছাত্র সফটওয়্যার হিসেবে তার তৈরি করা ম্যাথ কোর্স সাইট খুবই প্রশংসিত ছিল, কারণ এর মাধ্যমে অন্য ছাত্ররা কোনো ক্লাস নিলে তার ভিত্তিতে ছাত্ররা কোর্স বাছাই করা, যাতে বন্ধুদের সঙ্গে বসে একসঙ্গে ক্লাস উপভোগ করা যায়। একই বছর তার করা ফেস মাস সাইট যদিও তেমন প্রশংসা পায়নি। এই সাইটে হার্ভার্ডের ছাত্রদের ছবি একের পর এক রাখা হতো এবং দর্শকদের কথা বলা হতো তাদের চেহারা অনুযায়ী চান্স করে দিত। ফেস ম্যাশ চালুর পর ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড ডেকে পাঠায় এবং ইউনিভার্সিটি সিস্টেমকে হ্যাকিং করে ফটোগুলো পাওয়ার জন্য তার নজরদারি চালু করে। ফেস ম্যাশ বিতর্কের অল্পদিন পরে জাকারবার্গ আরেকটি প্রোগ্রামিং প্রজেক্টে জড়িয়ে পড়েন। এই অনলাইন সামাজিক নেটওয়ার্ক, যার মাধ্যমে হার্ভার্ডের ছাত্ররা একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারবে। যদিও তার উদ্দেশ্য প্রাথমিক পর্যায়ে ছিল একান্তভাবে সামাজিক, জাকারবার্গ বুঝতে পারেন যে এই নতুন ওয়েবসাইট একটি ব্যবসায় পরিণত হওয়ার সম্ভাবনা আছে, যার মাধ্যমে অবশেষে কিছু আয়ও হতে পারে। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির শীর্ষে থাকতে সাহায্য পেতে জাকারবার্গ বিজনেস মেজরের একজন ছাত্র এডওয়ার্ড সেভেরিনের সঙ্গে পার্টনারশিপ করেন, যে জাকারবার্গ ইনভেস্টমেন্ট $1,00,000 সঙ্গে ম্যাচ করে সাইটটিকে হোস্ট করার জন্য সার্ভারের চার্জ পরিশোধ করেন এবং এই প্রক্রিয়ায় আর্থিক পরামর্শ দিতে থাকেন। জাকারবার্গ এই সাইটের নাম দেন thefacebook.com। যখন হার্ভার্ড প্রতিটি রেসিডেন্সিয়াল হলের ছাত্রদের ছবি কালেকশন হয়ে গেছে, ছাত্ররা একে বলতো ফেসবুকস। এই সাইটের রেজিস্ট্রেশনের একমাত্র শর্ত ছিল অ্যাক্টিভ হার্ভার্ড ইমেল অ্যাড্রেস। ইউজাররা প্রোফাইল পেজ তৈরি করত, যার মধ্যে ফটো ও ব্যক্তিগত তথ্য থাকত। তারা একা থাকত অথবা কারো সঙ্গে সম্পর্কে থাকত। এর মধ্যে ছিল তাদের পছন্দের বই, মুভি, মিউজিক্যাল গ্রুপ আর আরও অনেক কিছু থাকত। প্রতিটি ব্যবহারকারী
দ্য ফেসবুক অন্যদের তাদের বন্ধু হতে আমন্ত্রণ জানাতো এবং তারা পেজে যেসব পোস্ট দিত তারা কারা কারা দেখবে তার লিস্ট করে দিত। ফ্রেন্ডস্টার থেকে ফেসবুক যদিও এখন বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সোশ্যাল মিডিয়া সাইটে পরিণত হয়েছে, এটি অবশ্যই প্রথম কোম্পানি নয়। প্রায় 10 বছর আগে 2004 সালে মার্ক জাকারবার্গ দ্য ফেসবুক চালু করেন। ম্যাচ.কম শুরু হয় ক্লাসের তারিখ এবং ক্লাসমেটদের পাওয়ার জন্য এবং 1995 সালেতে ক্লাসমেটস.কম শুরু হয় প্রাক্তন স্কুল বন্ধুদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য। অবশ্য এই কোনোটি আধুনিক সোশ্যাল মিডিয়ার মতো নয়। আধুনিক সোশ্যাল মিডিয়া যে আইডিয়া নিয়ে কাজ করা হয় তা হলো মানুষ একে অন্যের সঙ্গে অনলাইনে সংযুক্ত থাকবে। 1997 সালে একটি সাইট 6degrees.com এই আইডিয়াকে আরও এগিয়ে নিয়ে যায়, এমন এক নেটওয়ার্কে গড়ে তোলার উদ্যোগ নেয় যেখানে ব্যবহারকারীদের মধ্যে শেয়ার করা সম্পর্ক থাকবে। কিছু সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফ্রেন্ডস্টার 2003 সালে শুরু হয়, যা জাকারবার্গের মনোযোগ আকর্ষণ করে এবং তা ফেসবুকের মিশনে ফোকাস করা হয়। ফ্রেন্ডস্টার থেকে তিনি একটি শিক্ষা নিয়েছিলেন যে সার্ভারের পর্যাপ্ত বিনিয়োগ করতে হবে যদি সাইটটাকে চালিয়ে যেতে হয়। ফ্রেন্ডস্টারের খুব স্লো সার্ভার ছিল যা প্রায় ক্রাশ করত এবং এতে চূড়ান্তভাবে ধ্বংস হয়ে যায়। ফেব্রুয়ারি 2004 সালে যখন তা ফেসবুক লাইভ হলো, কয়েক ডজন স্টুডেন্টদের সাইন আপ করলো, চারদিকে পড়ে 650 জনের বেশি স্টুডেন্টদের এই সাইট ব্যবহার করা শুরু করলো। দ্য ফেসবুক ক্যাম্পাসের হোস্টেড টাইপের একটিতে পরিণত হলো। 30 সপ্তাহের মধ্যে তার ব্যবহারকারী বেড়ে 6000-এ পরিণত হলো। এদের মধ্যে ছিল গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, অ্যালামনাই, ফ্যাকাল্টি এর স্টাফ। ফেসবুক ডিজাইনে পরিবর্তন আনতে থাকা এবং এর দ্রুত প্রবৃদ্ধি ধরে রাখা কাজটি ছিল রীতিমতো কঠিন কাজ। জাকারবার্গ তার একজন রুমমেট জাস্টিন মাসকোভিটসকে নিয়োগ করলেন যাতে তাকে এই কাজে সাহায্য করতে পারে। মাসকোভিটসকে নগদ বেতন দিত না, পারলে জাকারবার্গ তাকে এই সাইটের 5% মালিকানা দিতে প্রতিজ্ঞা করলেন। সাইট তৈরিকারী হিসেবে জাকারবার্গ রাখলেন 65% এবং সাবেরিন রাখলেন 30%। জাকারবার্গের সময় যখন তা ফেসবুক কোড টুইট করতে এবং একে মসৃণভাবে চালানোর চেষ্টা করতে চলে যেত। মাসকোভিটসে অন্য স্কুলের যারা ফেসবুকে ঢুকতে চাইতেন তাদের অনুরোধ হ্যান্ডেল করতে থাকতেন। ফেব্রুয়ারি 25-এ এই সাইটটি কলম্বিয়া ইউনিভার্সিটিতে চালু হয়, পরের দিন তা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং তার 3 দিন পরে ইয়েল ইউনিভার্সিটি চালু হয়। বিভিন্ন স্কুলের ছাত্রদের মধ্যে এটি সংযোগ স্থাপন করতে থাকে। এসব স্কুলে এই সোশ্যাল নেটওয়ার্কের তাৎক্ষণিক জনপ্রিয়তা স্ট্যানফোর্ড ডেইলির রিপোর্টারকে উদ্বুদ্ধ করল জাকারবার্গ একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য যাতে তা ফেসবুক.com নিয়ে জাকারবার্গের ইচ্ছার কথা জানা যায়। আমি জানি এটি কর্মী শোনাবে, কিন্তু আমি মানুষের জীবনযাত্রার উন্নতি করতে চাই, বিশেষভাবে সামাজিক জীবনের। যখন রিপোর্টারের কাছ থেকে অবিরাম ফোন আসতে থাকলো, জাকারবার্গ তার সবচেয়ে বেশি আর্টিকুলেট রুমমেট ক্রিস হাফটা দ্য ফেসবুকের অফিসিয়াল মুখপাত্র নিয়োগ করলেন। জাকারবার্গের একটি মাত্র অফিসিয়াল মুখপাত্র নিয়োগ করলেন। জাকারবার্গের একটি কথা হাফ আর বার বলতে থাকলেন, এই সাইট থেকে টাকা কামাই করাই লক্ষ্য না, লক্ষ্য হলো ছাত্রদেরকে মজা দেওয়ার পাশাপাশি একটি প্রয়োজনীয় সার্ভিস নিয়ে যাওয়া। তা ফেসবুক ক্যাম্পাস থেকে ক্যাম্পাসে বিস্তৃত হতে থাকলো এবং মার্চ মাসের শেষের দিকে টোটাল রেজিস্ট্রেশন 30,000 ছাড়িয়ে গেল। জাকারবার্গ উপলব্ধি করলেন যে তাকে এই ব্যবসার স্ফীত হয়ে থাকা ব্যয় বা লাঘবের জন্য আয়ের একটি উপায় থাকা দরকার। তা ফেসবুক নিজের কাজ পরিচালনার জন্য 5টি সার্ভারে কে মাসে $450 করে দিতে হতো এবং অদূর ভবিষ্যতে নিশ্চিতভাবে আরও অধিক সার্ভার প্রয়োজন হবে। সাবেরিন কিছু অ্যাড বিক্রি শুরু করে দিল, যেখানে এপ্রিল থেকে ফেসবুকে আসতে থাকলো এবং আরও $10,000 বিনিয়োগ করা হলো। যার এই সাইটে বিনিয়োগ করতে যায় জাকারবার্গ তার কাছ থেকে টেলিফোন পাওয়া শুরু করলেন। একটি অফার এমনকি যে এই 4 মাসে পুরো ব্যবসা $10 মিলিয়ন বিক্রি হওয়া। দ্য ফেসবুক 14টি ক্যাম্পাসে বিস্তৃত হলো এবং 10,000 ব্যবহারকারীর সংগ্রহ
করলাম। জাকারবার্গ তার এই সাইটে আরও প্রবৃত্তির দিকে এত অঙ্গীকারবদ্ধ হলেন যে তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এই সিলিকন ভ্যালিটিতে টেকনোলজির স্টার্টআপের জন্য হটবেড হিসেবে পরিচিত। এটি এমন একটি পৌরাণিক স্থান যেখান থেকে সব টেকনোলজি এসেছে। আমিও সেরকম। আমি চেক করে দেখলাম যে ওখানে গেলে আমার কাছ থেকে কিছু আসে কিনা, তিনি একজন রিপোর্টারকে বললেন। 5 মিলিয়ন ফ্রেন্ডস। জাকারবার্গ, মস্কোভিটস এবং দুজন ইন্টার্ন পেল এন্ট্রোতে 2004 সালে সামারে একটি রুম ভাড়া করলেন। তাদের কোনো গাড়ি ছিল না, ছিল স্বল্প ফার্নিচার। তাদের ডাইনিং রুম কম্পিউটার মডেম এবং ক্যামেরায় উঁচু করে ঠাসা ছিল। এমনিতেই সেখানে ছিল খালি বোতল এবং সোডা ক্যান। অন্যান্য কলেজ স্টুডেন্টরাও মর্নিং ওয়াক করতেন, তারা করতেন না। প্রায় তারা কাজ শুরু করতেন বিকেলে এবং মধ্যরাত পর্যন্ত তারা তা চালিয়ে যেতেন। তাদের সঙ্গে আরেকজন সাহায্যকারী ছিলেন পার্কার, যিনি অনলাইনে মিউজিক শেয়ারিং সার্ভিস ন্যাপস্টার এবং অন্যান্য ইন্টারনেট ভেঞ্চারের সঙ্গে কাজ করতেন। পার্কার তার ফেসবুকের পৌঁছানোর আইডিয়াকে শ্রদ্ধা করতেন এবং এই বছরের প্রথম তিনি নিউ ইয়র্কে জাকারবার্গের সঙ্গে ডিনার করতে গিয়ে তাকে পছন্দ করে ফেললেন। যদিও পার্কারের বয়স তখন 25 পড়েনি, তারপরও তিনি হয়ে গেলেন দ্য ফেসবুক টিমের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে অভিজ্ঞ সদস্য। জাকারবার্গ, মস্কো বিটস এবং ইন্টারনা দ্য ফেসবুক এপ্রুভ করতেন, সময় ব্যয় করেছিলেন, এর সার্ভারদের বুস্টার করে যাচ্ছেন এবং নতুন নতুন ফিচার এবং সার্ভারের জন্য কম্পিউটার কোড লিখে যাচ্ছিলেন। তার কাজ করেছিলেন যাতে ব্যবহারকারীরা একজন আরেকজনের প্রাইভেট মেসেজ দিতে পারে। এই সময়ে পার্কার দ্য ফেসবুককে একটি বোনাফাইড ব্যবসা হিসেবে গড়ে তুলতে সময় কাটিয়ে যাচ্ছিলেন। তিনি এরই মধ্যে অন্যান্য ইন্টারনেট কোম্পানিতে সময় কাটিয়ে গিয়ে সম্ভাব্য বিনিয়োগকারীদের একটি নেটওয়ার্কের সঙ্গে পরিচিত হলেন এবং তিনি দ্য ফেসবুক বিনিয়োগ করতে তাদের আহ্বান করলেন। জাকারবার্গ তখন পর্যন্ত নিশ্চিত ছিলেন না যে তিনি তার ব্যবসাতে বিনিয়োগের জন্য আমন্ত্রণ করবেন এবং তিনি বাস্তবে এত বেশি অ্যাডভার্টাইজিংয়ের উপর নির্ভর করতেও চাইছিলেন না। কিছু অ্যাডভার্টাইজমেন্ট থেকে যে সামান্য অর্থ আসে এই সাইট চালাতে, তার চেয়ে অনেক বেশি অর্থের দরকার ছিল। জাকারবার্গ এর মধ্যে $20,000 নতুন ইকুইপমেন্ট কিনে নিয়েছিলেন। এর মধ্যে বিশেষভাবে ছিল সার্ভার। আমার যে পরিমাণ খাবারের দরকার ছিল সেই পরিমাণ সার্ভারের দরকার ছিল। জাকারবার্গকে সেই সার্ভার বলেছিলেন, আমি কিছুক্ষণ খাবার ছাড়া থাকতে পারি, কিন্তু আমাদের জন্য পর্যাপ্ত সার্ভার না থাকলে তবে তার সাইটটি স্কিউড হয়ে যেত। সামারের শেষে এসে এই সাইটের 2 লক্ষ ব্যবহারকারী কোম্পানিকে অবকাঠামোকে ঝুঁকির মুখে ফেলে দিল। তাই ফল 2004 সালে পার্কার পিটার থেইলের সঙ্গে একটি মিটিংয়ের ব্যবস্থা করলেন। পিটার থেইল ছিলেন সিকিউর অনলাইনের পেমেন্ট সিস্টেম পেপ্যালের একজন কো-ফাউন্ডার। তিনি ইন্টারনেট স্টার্টআপগুলোতে ব্যক্তিগতভাবে বিনিয়োগ করে যেতেন। যদিও জাকারবার্গ ওই মিটিংয়ে তার স্বাভাবিক ড্রেস, টি-শার্ট, জিন্স এবং রাবার ফ্লিপ-ফ্লপ পরে গেলেন। থেইল এই দুজন তরুণকে সিও এবং দ্য ফেসবুকের অভিভূত হয়ে গেলেন। তিনি 5 লক্ষ ঋণ অফার করলেন, তাকে এই কোম্পানিকে 10% মালিকানা দেবে। অন্যান্য প্রাইভেট ইনভেস্টররা আরও $1 লক্ষ দিয়ে কোম্পানিকে অবদান রাখলেন। চ্যালেঞ্জ দেওয়ার সিদ্ধান্ত নেন জাকারবার্গ। কাঁধ ঝাড়া দিয়ে উঠলেন, বললেন এই সাইটগুলো সম্পূর্ণ আলাদা এবং তাদের হুমকির মুখে হাস্যকর বলে উড়িয়ে দেন। তিনি এই অভিযোগ মোকাবেলায় আইনজীবী নিয়োগ করলেন এবং মধ্যেই কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট এবং এই মামলা মীমাংসা করতে 2008 সালে তার 20 মিলিয়ন ক্যাশ পরিশোধ করতে হয় এবং নারেন্দা এবং উইংক্লিফস ব্রাদার্সকে কোম্পানির শেয়ার দিতে হয়। যদিও তারা এই মীমাংসা মেনে নেয়, তারপরও উইংক্লিফস ব্রাদার্স 2010 সালে মামলাটি আবার শুরু করতে চেয়েছিলেন। ক্যাশের এই প্রবাহ জাকারবার্গ ও মস্কোভিটসকে ফলস্বরূপ আরও হার্ভার্ডে ফিরতে দিল না। এর বদলে তারা পালো অ্যান্ড্রুতে এমারসন স্ট্রিটের এক চাইনিজ রেস্টুরেন্টের উপর একটি অফিস নিলেন। আর্টিস্টদের ভাড়া করলেন, দেয়ালের উপর রঙিন
মোরাল এঁকে দিতে এবং কম দামি ফার্নিচার ক্রয় করলেন। তারা ব্যবহারকারীর জন্য আরেকজন নতুন ফিচার যোগ করলেন। প্রথমটি ছিল একটি ওয়াল যেখানে বন্ধুরা তাদের মন্তব্য এবং নোটস লিখতে পারত। দ্বিতীয়টি ছিল গ্রুপের কাজ যেখানে ব্যবহারকারীরা যে কোনো সাধারণ বন্ডে একত্রিত হতে পারত এবং যে ক্লাস তারা নিত তা থেকে যেন তারা ব্যবহার করতে পারত। সেপ্টেম্বরের মেম্বারশিপ চলে গেল 4 লাখে, তারপর অক্টোবর তা 5 লক্ষ, 1 মিলিয়ন রেজিস্টার্ড ছিল নভেম্বর 30-এ। এরকম প্রবৃদ্ধির মুখে জাকারবার্গ তার টিমের সদস্যরা উপলব্ধি করলেন যে তাদের 6 লক্ষের বেশি দিন চলবে না। প্রাইভেট বিনিয়োগকারী এবং ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম যারা নতুন এবং এমার্জিং কোম্পানিগুলো মালিকানা বিনিময়ে বড় অঙ্কের অর্থ দিয়ে থাকে জাকারবার্গের সঙ্গে দেখা করা শুরু করল। তিনি বিস্মিত হলেন যে তখন একটি কোম্পানি তা ফেসবুকের জন্য 75 মিলিয়ন অফার করলো। এই প্রতিদ্বন্দ্বিতামূলক অফারগুলো 1 মাস ধরে বিবেচনা করে 2005 মে 2005 জাকারবার্গ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি এসসেল পার্টনারদের কাছ থেকে $12.7 মিলিয়ন গ্রহণ করলেন। বিনিময়ে এসসেল কোম্পানি 15% মালিকানায় গ্রহণ করলেন। এই কোম্পানিটি কয়েক মাস পরেই অফিসিয়াল নাম শুরু করে ফেসবুক হিসেবে পরিচিত হতে থাকলো। এই নতুন বিনিয়োগের ফলে জাকারবার্গ তার সার্ভারগুলোকে ইমপ্রুভ করতে থাকলো। এটি দিয়ে জাকারবার্গ নতুন লোকজন নিয়োগ করতে পারে যারা সাইটটিকে সমৃদ্ধ করতে এবং রক্ষণাবেক্ষণ করতে সাহায্য করতে হবে। তিনি অফিস বিল্ডিংয়ের সামনে একটি কাঠের মেনু বোর্ড স্থাপন করলেন। এটিতে ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যাডভাইসিং করতে পারতেন। পরবর্তী সময়ে ফেসবুকের একটি নিয়োগকারী সংস্থাকে ইঞ্জিনিয়ার নিয়োগের দায়িত্ব দেয়া যাতে জাকারবার্গ ফেসবুকে আরও বিস্তৃত করার প্রয়োজনের দিকে মনোনিবেশ করতে পারেন। একটি ইস্যু ছিল ফেসবুককে বিস্তৃত করে যাওয়া। ফলে 2005 সালে ফেসবুক 1800টি কলেজ এবং ইউনিভার্সিটিতে কার্যক্রম বিস্তৃত করল। আমেরিকান কমপক্ষে 85% ছাত্র হয়ে গেল রেজিস্টার্ড ব্যবহারকারী এবং এদের অর্ধেকের বেশি লোক প্রতিদিন ওই সাইট ভিজিট করতে থাকলো। জাকারবার্গ নতুন ডেমোগ্রাফিতে পৌঁছালে উদ্গ্রীব হয়ে পড়লেন এবং ঠিক করলেন যে পরের পদক্ষেপে ধরবেন হাই স্কুলের শিক্ষার্থীদের। সেপ্টেম্বরে ফেসবুক হাই স্কুলের ছাত্রদের রেজিস্টার করার জন্য অফিসিয়াল ভিজিট শুরু করলেন। কিন্তু সেখানে একটা সমস্যা হয়ে গেল, যেহেতু হাই স্কুলের সব ছাত্রদের ইমেল অ্যাড্রেস সরবরাহ করলেন, সেখানে অধিকাংশ কলেজ করেছে ফেসবুক এবং ছাত্রদের পরিচয় ভেরিফাইড করতে পারলো না। এর ফলে সমাধান এলো রেজিস্টার্ড কলেজের ব্যবহারকারীদের তাদের তরুণ বন্ধুদেরকে ফেসবুকে জয়েন করতে আমন্ত্রণ জানানো এবং এভাবেই চলতে থাকলো। পরের স্প্রিংয়ে দেখা গেল 5.5 মিলিয়ন ব্যবহারকারীর মধ্যে 1 মিলিয়নের বেশি হয়ে গেল হাই স্কুলের ছাত্র। কষ্ট বাড়তেই থাকলো। 2 বছরের মধ্যে ফেসবুক অনিবার্য সফলতা পেল। শুধু আমেরিকা ও কানাডায় নয়, যুক্তরাজ্যে এই সার্ভিস চলে আসতে থাকলো বটে। 2005 সালে শেষের দিকে ফেসবুকের ফটো অ্যাপ্লিকেশন শুরু করেছিলেন। এর ফলে ব্যবহারকারীরা এই সাইটে ফটো পোস্ট করতে পারত এবং বন্ধুদের সঙ্গে তা শেয়ার করতে পারত। এটি সাংঘাতিক হিট করল, কিন্তু ফেসবুকে তার সার্ভার রক্ষণাবেক্ষণ ও টেকনোলজির আপগ্রেড করতেই $1 মিলিয়ন নষ্ট করে যাচ্ছিল। যদিও অনেকেই কোম্পানির ক্রয় করতে টাকার অফার দিয়ে যাচ্ছিলেন, জাকারবার্গ সেগুলোকে প্রত্যাখ্যান করে এসেছিলেন। তিনি যখন সিরিয়াসলি ভাবতে থাকলেন যে ব্যবহারকারীদের পেজের পাশে প্রদর্শকের জন্য বিজ্ঞাপন রাখবেন কিনা। অতীতে তিনি তার বিরোধিতা করতেন, কিন্তু এখন ভাবছেন যদি এতে ফান্ডের অবস্থার দিকে উন্নতি হয় তবে তা সীমিত আকারে দেওয়া যেতে পারে। তবে তা এমনভাবে প্রদর্শন করাতে হবে যাতে ফেসবুকের বিষয়বস্তু প্রদর্শনে কোনো বাধা সৃষ্টি না করে থাকে। অধিকাংশ প্রাথমিক বিজ্ঞাপন ছিল কাস্টমাইজ, যে কোম্পানি কিছু প্রোডাক্টের জন্য স্পন্সর্ড গ্রুপ তৈরি করত এবং যে পরিমাণ ব্যবহারকারীরা তাতে সাইন আপ করতো তারা তার ভিত্তিতে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পরিশোধ করত। উদাহরণস্বরূপ প্রোডাক্ট অ্যান্ড গাম্বল তার ক্রেস্ট হোয়াইট স্ট্রিপের প্রমোট করতে গিয়ে একটি স্মাইল স্কেট গ্রুপ তৈরি করলো। তারা বলল যারা এই গ্রুপে জয়েন করার জন্য তাদের প্রত্যেকের জন্য থাকবে ফ্রি মুভি টিকিট। 2000 এর বেশি লোক এই গ্রুপের লোক ছিল। জাকারবার্গ এই ধরনের বিজ্ঞাপনের প্রশংসা করলেন যাতে কাস্টমাররা এই ধরনের বিজ্ঞাপনের সঙ্গে কোম্পানির সংযোগ হয়। এতে ব্যানার অ্যাড পেজে রাখার দরকার থাকে না। তিনি সাইট থেকে $1 মিলিয়ন আদায় করলেন ফেসবুকের হোম পেজকে 1 দিনের জন্য গ্রিন করতে।
যাতে এই সফট ড্রিঙ্কের প্রসার ঘটে। এর মধ্যে ফেসবুকের ইঞ্জিনিয়াররা নতুন দর্শক জোগাড়ের পরিকল্পনা করতে থাকে। জাকারবার্গ সিদ্ধান্ত নিলেন কলেজের জায়গা যেখানে অ্যাড অ্যাডাল্টদের জন্য সামাজিক ইন্টারকানেকশন হয়ে থাকে সেটাই হবে নতুন ফ্রন্টিয়ার। তাই মে 2006-তে ফেসবুক শুরু করে কর্মস্থলের নেটওয়ার্ক, যাতে এক স্থানে কর্মরত ব্যক্তিদের অন্য স্থানের কর্মরতর সঙ্গে সংযুক্ত থাকে। কিন্তু বিস্ময়ের বিষয় হলো ওয়ার্ক নেটওয়ার্কের গ্রুপ থাকে খুব কম, খুব লোকই সাইন করে, কারণ সেখানে অ্যাডভান্স মার্কেটিংয়ের খুব বেশি ছিল না। জাকারবার্গ ধাক্কা খেলেন। একটি কালো মেঘ তার অফিসের উপর জমে পড়ল। এটি ছিল একটি বড় ভুল, যেরকম ভুল ফেসবুকে তিনি আরও কখনো করেননি, এবং প্রথমবার তিনি বড় ধরনের এক ভুল করলেন, বললেন জাকারবার্গের এক ঘনিষ্ঠ উপদেষ্টা মুট কোহলার। তাকে দেখা যেত শর্টস, হুডেড সুইট শার্ট এবং ফিল্ম প্রুফ স্যান্ডেল পরা, যা তিনি কলেজ জীবনে পছন্দ করতেন। কিন্তু তার সেলিব্রিটি হয়ে উঠতে বেশ দাম দিতে হয়। জাকারবার্গ এত সহজে মানুষ চিনতে পারত না যে তাকে রেস্টুরেন্টের অন্যান্য পাবলিক স্থানে অটোগ্রাফের জন্য একসঙ্গে ছবি তোলার জন্য ঝুঁকে ধরত। 2010 সালে ফেসবুক নিয়ে এলো একটি মুভি রিলিজ হওয়ার পর এই বিরক্ত করাটাকে অনেক বেড়ে যায়। সে বছরে দ্য সোশ্যাল নেটওয়ার্কের মুভিটি খুব জনপ্রিয় হয়ে ওঠে, কিন্তু জাকারবার্গ তার ফ্রেন্ডদের সঙ্গে ছিলেন না। আমি ফেসবুক স্টার্ট করেছিলাম বিশ্বকে পরিবর্তন করে নেওয়ার জন্য, এবং এটিকে খুব স্বচ্ছ একটি স্থানে পরিণত করতে চেয়েছিলাম, কিন্তু এই মুভি দেখিয়েছে আমাকে এমন একজন হিসেবে যে আমি ফেসবুক তৈরি করেছিলাম যাতে আমি মেয়েদের সঙ্গে মিশতে পারি। তিনি বলেন, এই হতাশার কথা চাপা পড়ে গেল যখন আগস্ট সফটওয়্যার তৈরিকারী প্রতিষ্ঠান মাইক্রোসফটের সঙ্গে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ স্থাপন হলো। এই অনুযায়ী মাইক্রোসফটের ব্যানার অ্যাড তৈরি করে বিক্রি করার দায়িত্ব নিল। জাকারবার্গ তাতে সম্মতি দিতে রাজি করেন। এই পার্টনারশিপের এই আকর্ষণীয় অ্যাডভার্টিজমেন্ট স্ট্রিট তৈরি করলো, তা তাৎক্ষণিক 2006 সালে কোম্পানির প্রথম মুনাফা অর্জন প্রতিষ্ঠানে পরিণত করলো। আবার আস্থা ফিরে পেতেই জাকারবার্গ কোম্পানির সবচেয়ে বড় দুটি উদ্যোগ নেওয়ার প্রস্তুতি নিল। প্রথমটি ছিল নিউজ ফিড, যাতে প্রতিটি ব্যবহারকারী বন্ধুদের সবচেয়ে সম্প্রতি এবং প্রাসঙ্গিক তথ্যগুলো সংগ্রহ করা যেত, এবং দর্শকদের দেখার জন্য একটি স্ক্রলিং নিউজ ফিড করে স্ক্রিন তৈরি করা হতো। যখন কোনো ফ্রেন্ড একটি ছবি আপলোড করত, তারপর তার পরিবর্তন করে তার স্ট্যাটাস আপডেট করে তার নিউজ ফিড স্ক্রিনে চলে আসে। এটি একটি জটিল প্রজেক্ট ছিল, যা ব্যবহারকারীদের ইন্টারঅ্যাক্টের পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। তাদের বন্ধুরা কী করেছে তা জানতে তাদেরকে আর ওদের পেজে ক্লিক করতে হতো না, নিউজ ফিড তাদের কাছে খবরটি নিয়ে আসেন। সেকেন্ডের প্রজেক্ট ছিল ফেসবুক দর্শকদের পরিচিতি বিস্তৃতি করার প্রজেক্ট ছিল। জাকারবার্গ সাক্ষাৎ করলেন যে ফেসবুকে সব বয়সের বন্ধুদের সংযুক্ত থাকার একটি প্ল্যাটফর্ম, এবং তাই ওপেন রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিয়েছেন, যা এই সাইটকে যে কোনো ব্যক্তির জন্য যে কোনো স্থানে সহজপ্রাপ্য করে তুলেছিলেন। ইঞ্জিনিয়ারদের একটি টিম দিনরাত কাজ করে যাচ্ছিলেন নিউজ ফিডের সঙ্গে, আরেকটি টিম ওপেন রেজিস্ট্রেশন সাহায্য করেছিলেন। তার বন্ধুরা ইমেল অ্যাড্রেস থেকে নাম কালেকশন করে ফ্রেন্ডে পাওয়ার সুযোগ করে দিচ্ছিল। সেপ্টেম্বরের 5 ভোরে নিউজ ফিড চালু হয়। ফেসবুক টিম তা উদযাপন করতে গিয়ে বোতল থেকে যখন শ্যাম্পেন ঢেলে খাচ্ছিলেন, তখন ব্যবহারকারীরা ফেসবুকের পোস্টে ইমেল অভিযোগ করে শুরু করলেন যে নতুন ফরম্যাটটি তাদের প্রাইভেসিতে হস্তক্ষেপ করে যাচ্ছে। তারা অনুরোধ করলেন যাতে এটি বন্ধ করা হয়। একজন ব্যবহারকারী একটি গ্রুপ তৈরি করে ফেললেন, স্টুডেন্টদের এগেইনস্ট ফেসবুক নিউজ ফিড। 24 ঘন্টার মধ্যে 4 মেম্বার সংখ্যা গিয়ে 1 লক্ষে পৌঁছালো। স্টাফরা হতভম্ব হয়ে গেল। নিউজ ফিডের তথ্য আগেও যেখান থেকে ব্যবহারকারীরা বন্ধুদের কাছে পৌঁছাতো, নিউজ ফিড শুধু একটি সহজে এবং তাৎক্ষণিকভাবে আপলোড করে দিচ্ছিল। কিন্তু জাকারবার্গ শান্ত থাকলেন, কিন্তু দেখলেন নিউজ ফিড রিলিজদের ভাইরাল জবগুলো খুব স্পষ্ট হয়ে ধরা পড়েছিল। যেহেতু ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা নিয়ে তারা তাদের মতামত ছড়িয়ে দিতে করেছিলেন, তাই এটি আসলে বেশ কার্যকর হচ্ছিল। তারপরও তিনি জানতেন কোম্পানিকে অভিযোগের উত্তর দিতে হতে
দিতে হবে, তাই তিনি নতুন প্রাইভেসি ফিচার যোগ করে দিলেন, যা ব্যবহারকারীদের কাছে নিয়ন্ত্রণ এনে দিল। নিউজ ফিডে দেওয়ার তাদের কাজের জন্য নিয়ন্ত্রণ তাদের হাতে চলে এলো। চাইলে তারা ছড়িয়ে দিতে, আবার চাইলেও সীমিত আকারে দিতে পারত। তারপর তিনি ফেসবুক ব্যবহারকারীদের কাছে মেসেজ দিলেন, আমরা আসলেই সবকিছু ছড়িয়ে ফেলেছিলাম, ভালোভাবে প্রস্তুতি না নিয়ে নতুন ফিচার যোগ করার ক্ষমা প্রার্থনা করে তিনি লিখলেন। তিনি অভিযোগগুলো পেয়ে কোম্পানি কী করল তা ব্যাখ্যা দিলেন। যত দ্রুত তিনি শুরু করলেন, একটি নিউজ ফিড আন্দোলন চুপসে গেল। এরপর ফেসবুক টিম অপেক্ষা করেছিলেন সেপ্টেম্বর 26-এর জন্য, যখন ওপেন রেজিস্ট্রেশন শুরু করবে। কিন্তু শ্যাম্পেনের চুপ করার পরিবর্তে তার প্রথমে 2 সপ্তাহ কাটলেন। উদযাপনের পর নতুন ব্যবহারকারীরা প্রতিক্রিয়া জানাতে চাইলেও খুঁজতে থাকলেন যে সফলতার কোনো নিদর্শন। অক্টোবরের প্রথম দিকে তারা গেলেন, নতুন ব্যবহারকারীরা করে 50,000 করে প্রতিদিনে যুক্ত হচ্ছেন। এটি ছিল অনেক বড় উন্নতি, যেখানে প্রথম দিকে প্রতিদিন 20,000 জন করে জয়েন করত। এটি প্রমাণ দেয় যে অ্যাকাউন্টটা আস্তে আস্তে এই সার্ভিসে সাইন আপ করার উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। বন্ধুদের চেয়ে বেশি 22 বছর বয়স কম জাকারবার্গ তার 150 জন ফেসবুক কর্মীকে 2006 সালের শেষের দিকে ক্যালিফোর্নিয়ার গ্রেট আমেরিকান থিম পার্কের সান্তা ফ্লোরাতে হলিডে পার্টি উদযাপন করতে গেলেন। কিন্তু যখন কোম্পানির অফিসে পালো এল্টো ইউনিভার্সিটি এভিনিউয়ের কয়েকটি বিল্ডিংয়ের বিক্ষিপ্তভাবে অবস্থিত ফিরে এলেন, তখন তারা ব্যবসা নিয়ে সিরিয়াস হয়ে পড়লেন। তখন সারা দুনিয়া 12 মিলিয়নের বেশি লোক ফেসবুক ব্যবহার করত। সংখ্যাটি দিনে কয়েক হাজার বেড়ে চলেছিল। তারপর সেখানেই অনেক কিছু করার বাকি ছিল। জাকারবার্গ জানতেন ফেসবুকের ফটো অ্যাপ্লিকেশন ঠিক ছিল না, ছবিগুলো হাই রেজুলেশন ছিল না এবং প্রিন্টিংয়ের কাজ ভালোভাবে হচ্ছিল না। তিনি একটি নতুন ইভেন্ট ইনভাইটেশন ফাংশন নিয়ে ভেবেছিলেন। এর মাধ্যমে ফ্রেন্ডসরা আসন্ন ইভেন্ট সম্পর্কে জানতে পারবে, যাতে তারা আগ্রহ থাকতে পারে। কাজটি চূড়ান্তভাবে ছিল বেসিক কাজ, যদিও ছবি এবং ইভেন্টগুলো ফেসবুকের খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। ব্যবহারকারীরা খুব সফিস্টিকেটেড কোনো সফটওয়্যার খুঁজছিল না, যেরকম তারা বন্ধুদের সঙ্গে ফাংশনাল কানেকশন গড়ে তুলতে চেয়েছিল। এই উপলব্ধি ফেসবুকের জন্য পরের বড় আইডিয়াকে ধাক্কা দিচ্ছিল। এদের একটি কোম্পানিকে প্রথম দিনগুলো থেকে জাকারবার্গ মোহিত হয়ে রাখছিল। এটিকে এমন এক প্ল্যাটফর্মে পরিণত করা যেত, যাতে অন্যান্য সফটওয়্যারগুলো অ্যাপ্লিকেশন তৈরি হতে পারে এবং চলতে পারে। একজন প্রোগ্রামার হিসেবে তার ভিত্তি শুরু থাকায় তার এই আকাঙ্ক্ষাটি জ্বালিয়ে পাচ্ছিল। আকাঙ্ক্ষাটি ছিল অন্যান্য উচ্চাকাঙ্ক্ষা ইঞ্জিনিয়ার এবং সফটওয়্যার ডিজাইনারদের জন্য দরজা উপযুক্ত করে দেওয়া, যাতে ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে। কিন্তু অনুমান করতে পারছিলেন না যে এসব ব্যবহারকারীদের মধ্যে কানেকশনের ওয়েব থাকলে তা সবচেয়ে ভালো অ্যাপ্লিকেশনগুলো নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। জাকারবার্গের এই আইডিয়ার ব্যাপারে এতই উৎসাহী ছিলেন যে তিনি জমকালো লাঞ্চ পার্টি আয়োজনের জন্য একজন ইভেন্ট প্ল্যানার নিয়োগ করলেন। সেই পার্টিতে 750 জনের বেশি লোকজন একটি হোটেলে বলরুমে জড়ো হয়েছিল। এদের মধ্যে ছিলেন সাংবাদিক এবং সফটওয়্যার ও ইন্টারনেট কোম্পানিগুলোর প্রতিনিধিরা। একসঙ্গে মিলে আমরা এই আন্দোলন শুরু করতে চাচ্ছিলাম, জাকারবার্গ সম্মিলিত জনতাকে বললেন। তারপর তিনি দেখিয়ে দিলেন যে কীভাবে নতুন এই ফেসবুক প্ল্যাটফর্ম নতুন অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহৃত হবে। এরপর তিনি ডেভেলপারদের আমন্ত্রণ জানালেন যে তার সঙ্গে 8 ঘন্টার একটি হ্যান্ডস অন সফটওয়্যার ডেভেলপমেন্ট সেশনে যোগ দিতে, যেখানে অংশগ্রহণকারীরা অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন, যা এখন অ্যাপস নামে পরিচিত, নিয়ে কাজ করতে পারবে। তাৎক্ষণিক বিস্ময়করভাবে পজিটিভ সাড়া পড়ল। 6 মাসের মধ্যে 2,50,000 ডেভেলপার ফেসবুকে 25,000 অ্যাপ্রুভড অ্যাপ্লিকেশন চালু করলেন। এর মধ্যে ছিল ফ্রেন্ডদের পেজে স্টেবলস করার জন্য গ্রাফিক্স অ্যাপ থেকে পুরো ওয়ার্ড গেম পর্যন্ত। জাকারবার্গ একটি স্টেবল লাইক গেম বিশেষভাবে পছন্দ করতেন, যা তার দাদাকে ফেসবুকে জয়েন করতে এবং তার সঙ্গে অনলাইনে খেলতে সম্মত করে। অনলাইনে কম পেটেন্ট সরবরাহ করতে সহযোগিতা পাওয়া যায়।
হাফের সাহায্যে নিয়ে ওবামা ফেসবুকে শক্তিশালী অবস্থা গড়ে তোলেন। ইলেকশন ক্যাম্পেইনে সবচেয়ে অবাক করার মতো 1 মিলিয়ন ফ্রেন্ড জোগাড় করে নেন। এই প্রক্রিয়ায় তিনি তরুণ দর্শকদের যারা ট্র্যাডিশনাল মিডিয়া দেখে না দেখে মনোযোগ আরও আকর্ষণ করতে কাজ করেন। এই স্ট্র্যাটেজি কাজ করে ওবামা 70% ভোট পান আমেরিকান তরুণদের। তা ফেসবুক ইলেকশন অনেক পর্যবেক্ষক বলেছিলেন যে এটি 25% হতে পারে। ফেসবুক প্ল্যাটফর্মের কোম্পানিকে একটি টেকনোলজি প্ল্যাটফর্ম হিসেবে উচ্চ আসনে নিয়ে যায়। এটি অনেক ব্যবহারকারীদের বারবার এটি খুলতে এবং দীর্ঘ সময় ধরে ফেসবুকে থাকার কারণ হয়ে দাঁড়ায়। এটি অনেক ক্ষুদ্র ডেভেলপারদের যারা অ্যাপ্লিকেশন সরবরাহ করা যাচ্ছিলেন তাদের সমৃদ্ধ ব্যবসা এনে দেয়, যতক্ষণ থেকে তারা তাদের অ্যাপ ব্যবহার কার্য আদায় করতে পারত এবং বিজ্ঞাপনের স্পেস বিক্রি করে দিতেন। কিন্তু ফেসবুক আবার অনেক বেশি টাকার প্রয়োজন দেখা দেয়। ফলে 2007 সালের শেষের দিকে এই ব্যবহারকারীদের সংখ্যা গিয়ে দাঁড়ালো 50 মিলিয়ন। এর মধ্যে অর্ধেকের বেশি ছিল যুক্তরাষ্ট্রের বাইরে। এটি উপযোগী অবকাঠামো গড়ে তোলার এবং রক্ষণাবেক্ষণের চ্যালেঞ্জ সামনে আসে। প্রথম চিন্তা ছিল নতুন বিনিয়োগকারীদের খুঁজে নেওয়া যাদের কোম্পানির মালিকানা আগ্রহ রয়েছে। অনেককেই পাওয়া গেল। আন্তর্জাতিকভাবে প্রবৃদ্ধি এবং প্ল্যাটফর্মের সফলতার নিরিখে ফেসবুকের চারপাশের দিক থেকে ধন্যবাদ যারা বিনিয়োগে উৎসাহ প্রকাশ করলো। তাদের মধ্যে ছিল গুগল, মাইক্রোসফট এবং যারা এই সাইটে অ্যাডভার্টাইজমেন্টের প্রতিযোগী। তারা অক্টোবর মাইক্রোসফটের সঙ্গে একটি চুক্তি হলো যা বিভিন্ন পর্যবেক্ষককে বিস্মিত করে তুলল। মাইক্রোসফট 1.6% কোম্পানির মালিকানার জন্য 234 মিলিয়ন বিনিয়োগ করল। নভেম্বরে ফেসবুকের আর্থিক অবস্থা বেশ উজ্জ্বল হয়ে উঠল যখন জাকারবার্গ ঘোষণা দিলেন যে ফেসবুকের অ্যাডসের এমন একটি অ্যাডভার্টাইজমেন্ট সিস্টেম যা এই সাইটে খুব সুন্দরভাবে চালু করা হয়, বিজনেস পেজ তৈরি করতে পারবে এবং ফেসবুক ফ্যান খুঁজতে পারবে এবং যেখানে ব্যক্তি সব কোম্পানির ফ্যান খুঁজতে পারবে। যেসব ব্যক্তি সব কোম্পানির ফ্যান হিসাবে সাইন আপ করবে তারা এই বিনিময়ে বিশেষ সুবিধা তা সময় মতো তথ্য পাবে। কোম্পানিগুলো ছোট ছোট অ্যাডস তৈরি করতে পারে যেগুলো টার্গেট করা বিভিন্ন গ্রুপের পেজে আসবে। এটি নির্ভর করে ব্যবহারকারীদের বয়স, ঠিকানা, এমনকি পণ্য বা সেবার জন্য। ফেসবুক এইসব ইনফরমেশন তৈরি করতে অনলাইনে ট্র্যাকিংয়ের মাধ্যমে নতুন একটি ফেসবুক অ্যাপ্লিকেশন যা বেকন নামে পরিচিত কোম্পানিগুলোর সবচেয়ে খারাপ ব্লান্ডার হয়ে ওঠে। বেকন ব্যবহারকারীরা অনলাইনে যেসব কেনাকাটা করতেন ফ্রেন্ডসদের নিউজ ফিডে তুলে ধরত, এটি অনেকেই করেছে শুধু প্রাইভেসির লঙ্ঘন মনে হয়নি এবং এটি অনেকের বিস্মিত হওয়াকে নষ্ট করে তোলে। একজন মহিলা দেখলেন তিনি ক্রিসমাসে একটি ডায়মন্ড রিং পেতে যাচ্ছেন যখন ফেসবুকের নিউজ ফিড থেকে জানা গেল তার স্বামী overstock.com থেকে একটি কিনে ফেললেন। বেকন তৈরি করা দ্রুহ জাকারবার্গকে বিস্মিত করল। আরও একবার ফেসবুকের সিও এই সমস্যা সংকুল ফিচারের জন্য সমকক্ষে ক্ষমা চাইতে হলো। সরলভাবে বলতে গেলে আমরা এই রিলিজের মাধ্যমে একটি খারাপ কাজ করে ফেলেছি। অবশেষে তিনি স্বীকার করলেন যে তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই উদ্দেশ্যে যে ব্যবহারকারীরা চাইলে বের করতে বা থাকতে পারেন। আমি এই বিষয়ে আবারও দৃষ্টি আকর্ষণ করছি। প্রাইভেট বিষয়, যদিও কিছু ব্যবহারকারী ফেসবুকের উপর এখনও রেগে আছেন, প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে কোম্পানি আরও এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে থাকে। 2008 সালের প্রথম দিকে এটি তার ইউরোপিয়ান ব্যবহারকারীদের জন্য স্প্যানিশ, ফ্রান্স এবং জার্মান ভাষায় সাইটটিকে ভাষান্তর করে দেয়। এপ্রিলে তো ফেসবুক চ্যাট চালু শুরু করে। এটি একটি তাৎক্ষণিক মেসেজিং ফরম্যাট এবং যা একই সময়ে ফেসবুকে থাকা বন্ধুদের সঙ্গে লিখিত তথ্য বিনিময়ে সহজ করে দেয়। এত সব কিছুর উপর প্রাইভেসির ব্যাপারটি মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড থেকে টকবুকে ফুটে ওঠা উত্তেজনা ছড়ায়। ব্যবহারকারীরা সতর্ক ওঠে যে ফেসবুকে তাদের সম্পর্কে এত সব তথ্য জানা এবং কেউ না কেউ এসব তথ্য পেয়ে যায়। মার্চে কোম্পানি আরও আপডেট প্রাইভেসি কন্ট্রোলের ঘোষণা দেয় যে যার মাধ্যমে ব্যবহারকারীরা নির্ধারণ করতে পারে যে কোন কোন তথ্য সবার জন্য উন্মুক্ত থাকবে আর কি কিছু তাদের বন্ধুদের সঙ্গে রিজার্ভ রাখতে পারে এবং বন্ধুদের সঙ্গে হিসেবে যারা রেজিস্টার হবে তাদের জন্য। যদিও ফেসবুকে অনেকে ভাববেন যে নিয়ন্ত্রণ আরও বেশি হওয়া দরকার, জাকারবার্গ বিশ্বাস করেন যে মানুষের জন্য সব তথ্য উন্মুক্ত রাখা দরকার, এমনকি তাদেরকে উৎসাহিত করা দরকার। তিনি প্রায় ব্লগে লেখেন যে ব্যবহারকারীরা নিজেদের জন্য
নিয়ন্ত্রণের অধিকার থাকতে পারে এবং তিনি আরও উন্মুক্ত যে স্বল্প সময়ের কথা ভাবেন, যেখানে আরও বেশি তথ্য জনগণের কাছে থাকবে। অবশেষে তিনি 2009 সালের শেষের দিকে আরও একটি নতুন প্রাইভেসি নিয়ন্ত্রণ সেট চালু করেন, যাতে সব ফেসবুক ব্যবহারকারীরা অ্যাডজাস্ট করে নিতে পারে। এবার নতুন ফিচারে যোগ হয় এভরিওয়ান অপশন, যা ব্যবহারকারীদের কিছু তথ্য বাছাই করা যায়, যাতে তারা 350 মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর সঙ্গে শেয়ার করতে উৎসাহী। যদিও পেন্ডিং এবং তথ্যের জন্য ফেসবুক এভরিওয়ানকে ডিফল্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, এর মানে হচ্ছে যারা তাদের প্রাইভেসি সেটিংয়ে এত সতর্ক না, তারা তাদের যতটুকু ভাববে তার চেয়ে বেশি সবার আর কাছে উন্মুক্ত হয়ে পড়বে। অধিকন্তু ফেসবুক সব ব্যবহারকারীদের নাম, প্রোফাইল ছবি এবং জেন্ডার ডিফল্ট হিসেবে সবার কাছে উন্মোচন করে দেয় এবং তারপর অনিচ্ছা গ্রাহকের কাছে প্রাইভেট মেসেজ পাঠাতে থাকে অথবা যা প্রাইভেট চ্যাটকে পাবলিক করে দেয়। ব্যবহারকারী আবারও এক হাত দেখিয়ে দিতে চাইল ডিসেম্বর 2009 সালে 10টি প্রাইভেসি সংগঠন একযোগে ইউএসএ ফেডারেশনকে কমিশন এফটিসি এর মাধ্যমে অভিযোগ করলো। তারপর ফেসবুকে তথা ব্যবস্থাপনায় একটি তদন্ত করতে চাইল এবং এই কোম্পানির উপর আর্থিক শাস্তির দাবি করে বসল। 2010 সালের প্রথম দিকে 4 জন ইউএস সিনেটের এফটিসিওকে বললেন ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার জন্য নতুন প্রাইভেসি গাইডলাইন তৈরি করে দিতে, যত বেশি পারা যায় উন্মুক্ত থাকুক এই নীতিতে অগ্রাধিকার প্রদান করা। জাকারবার্গ অভিযোগকে আমলে নিলেন। তিনি প্রাইভেসি অ্যাডভোকেটস এবং নতুন ইউএস সেনেটের চার্লস সুমারের সঙ্গে বললেন। চার্লস সুমার ছিলেন অভিযোগকারী একজন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মে 2010-এ ফেসবুক একটি পুনরায় ডিজাইন করা প্রাইভেসি পলিসি জানায়, যা বাছাইকে আরও সরলীকরণ করে ফেলে এবং ব্যবহারকারীদের নিজেদের তথ্যের উপর আরও শক্তিশালী নিয়ন্ত্রণ করে নেয়। যখন মানুষ যা শেয়ার করে তার উপর নিয়ন্ত্রণ থাকবে, তখন তারা আরও বেশি শেয়ার করবে। তিনি ব্যাখ্যা দিয়ে বললেন, যখন মানুষ বেশি বেশি শেয়ার করবে, বিশ্বে আরও বেশি উন্মুক্ত এবং আরও বেশি সংযুক্ত হয়ে পড়বে। আমরা 1 নম্বরে যে বিষয়টি জেনেছি তা হলো অনেক ব্যবহারকারী আরও অধিক সরল পন্থায় তাদের তথ্য নিয়ন্ত্রণ করতে চায়। ফেসবুকের ধরা খাওয়া। ফেসবুক কত প্রাইভেসি কন্ট্রোল ব্যবহার করেছে তা কোনো বিষয় না। এটি পারবে না মানুষকে নিয়ন্ত্রণ করতে, যাতে তারা এমন কোনো পোস্ট দিতে যা চায় না, যা তা ঝামেলায় করে ফেলে। প্যারেন্টস, স্কুল, নিয়োগকর্তা, এমনকি আইন প্রয়োগকারী সংস্থা সবাই সহজেই অপরাধমূলক কাজের প্রমাণ এই সাইটগুলোতে দেখতে পেতেন। এখন উদাহরণ দেখা যায় যে ম্যাসাচুসেটসের একজন হাই স্কুল ছাত্র ফেসবুকের মাধ্যমে যুদ্ধ ঘোষণা করে ক্লাসমেটদের ড্রিঙ্কস করতে থাকা ছবি খুঁজত এবং তাদের প্রিন্সিপালের কাছে গিয়ে যেত। আরেকজন হাই স্কুলের টিচার নিজেই ফেসবুক স্ক্যান করে বেড়াতেন, অ্যাথলেটসদের পার্টিকে খুঁজতে থাকতেন এবং যাদের বিয়ারের বোতল হাতে দেখা যেত তাদের বরখাস্ত করতেন, কিন্তু কিডসরা ঝামেলায় পড়তো না। একজন তরুণ কর্মী কাজের সময় কমাতে চাইলে, কারণ তারা পরিবারের একটি ক্রাইসিস বেড়ে গেল, তখন তার এক বন্ধু আরেক বন্ধুকে পার্টিতে থাকা ছবি ছাপিয়ে দেওয়া। এই একজন নিউ ইয়র্কের পুলিশ ডিটেকটিভদের পদাবনতি ঘটে যখন বর্ণ বৈষম্যের একটি পোস্ট সে ফেসবুকে তুলে ধরে, তখন বারাক ওবামা প্রেসিডেন্ট ছিলেন। 2010 সালে প্রথম দিকে ফেসবুকের সদস্য সংখ্যা 400 মিলিয়ন পৌঁছে যায়। জুলাইয়ে তা 500 মিলিয়ন হয়ে ওঠে, যা কানাডা, ইউএস এবং মেক্সিকোর মতো মোট জনসংখ্যার চেয়ে বেশি। জাকারবার্গ কোম্পানির কর্মীদের পালো অ্যাল্টোর বেশ বড় আতঙ্কময় এক বিল্ডিংয়ে নিয়ে যান, যেখানে অনেক দেয়াল এবং দরজা ছিল, বিশালকার হোয়াইটবোর্ড যেখানে তাদের আইডিয়া স্ক্রিবল করতে পারত এবং নতুন প্ল্যান বের করতে পারত। সেসব কর্মীদের ব্রেকফাস্ট দেওয়া হতো যারা এসব
স্কেটবোর্ডের পাশে ঘুরতে থাকতো। কোম্পানির রেভিনিউ অবিরাম বাড়তে থাকলো। 2009 সালে এই রেভিনিউ বেড়ে 700 মিলিয়নে পৌঁছত। একটি প্রাইভেট কোম্পানি হিসেবে ফেসবুক তার আর্থিক রিপোর্ট জনসম্মুখে তুলে ধরতে হয় না। কিন্তু 2010 সালের শেষের দিকে অনেকেই, বিশেষভাবে পিটার থেল, ফেসবুকের প্রথম বিনিয়োগকারী একজন, অনুমান করলেন যে এই কোম্পানি আস্তে আস্তে পাবলিক লিমিটেড হয়ে যাবে, যার শেয়ার স্টক মার্কেটে লেনদেন হবে। প্রত্যেকে জানতেন সময় এখন জাকারবার্গের। তিনি ফেসবুকের সিইও থেকে যাবেন এবং কোম্পানির সবচেয়ে বড় স্টক নিয়ন্ত্রণ করবেন। বাস্তবে ফেব্রুয়ারি 2012-তে এসে জাকারবার্গ ঘোষণা দিলেন যে ফেসবুক পাবলিক হয়ে যাবে এবং বছর শেষে স্টক বিক্রি শুরু করবে। জাকারবার্গ সবসময় কোম্পানির আর্থিক লক্ষ্য নিয়ে কথা বলতে চাইতেন না, কারণ তিনি মনে করতেন যে ফেসবুক যে উপকার করে যাচ্ছে তার কাছে অর্থ কোনো বিষয় না। কিন্তু তিনি ফেসবুকের ভবিষ্যৎ উদ্দেশ্যে বর্ণনা করতেন বিলিয়ন ব্যবহারকারীর কাছে পৌঁছাতে এবং তাদের সম্ভব সবচেয়ে উত্তম সেবা দিতে সংকোচ বোধ করতেন না। 2004 সালে শীত যখন তার ডরমিটরি রুম থেকে তিনি শুরু করলেন, তখনও তার সোশ্যাল নেটওয়ার্কিং লাইভের জন্য একই উদ্দেশ্য ধারণ করতেন। তিনি হয়তো সেদিন তার শত শত মিলিয়ন ব্যবহারকারীদের কাছে চিত্রিত করতে পারেননি। মানুষের মধ্যে সংযোগ স্থাপনের জন্য আরও উন্মুক্ত একটি পরিবেশ সৃষ্টি তার ইচ্ছা সেদিন যেমন ছিল, আজও তেমনই আছে। প্রিয় বন্ধুরা, ধন্যবাদ সবাইকে দ্য স্টোরি অফ ফেসবুক গল্পটি শোনার জন্য। এ ধরনের আরও নতুন নতুন স্টোরি নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। সে পর্যন্ত ভালো থাকুন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।